আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ। সারা দেশে তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষা। অনিয়ম তদারকিতে কর্মকর্তা নিয়োগ, পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিভিন্ন জ্বালানি নিয়ে এক মাসে চট্টগ্রাম বন্দরে এসেছে 29 জাহাজ। তেলের আমদানি ব্যয় মেটাতে বিদেশি সহযোগীদের দ্বারস্থ সরকার। বাজেটেও থাকবে নীতি কৌশল। এক মাস পার হলেও ইরান যুদ্ধ থামার লক্ষণ নেই, বাড়ছে ব্যাপকতা। সৌদির মার্কিন ঘাঁটিতে IL-30 হামলায় 12 সেনা আহত। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে বড় আক্রমণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতা কর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। দীর্ঘ অনেক বছর পর তিনি দেশে ফিরেছেন এবং একই সাথে প্রধানমন্ত্রী হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। সেই সাথে নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তিনি প্রথমবারের মতো আসলেন। স্বাভাবিকভাবেই নেতা কর্মীদের উপচে পড়া ঢল আমরা ঠিক দুপুর থেকে অপেক্ষমান ছিলাম। সেখানে দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং বলতে হবে যে তিনি 7:30টায় এসে ঠিক 10টা পর্যন্ত তিনি ছিলেন এবং এই সময়ে তার সাথে যে মন্ত্রী পরিষদের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন এবং দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা যাবৎ তিনি কিন্তু এখানে বৈঠক করেছেন। ছাত্রদল কমিটির যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। সাংগঠনিকভাবে যেই নীতি নির্ধারণী বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও তিনি আলাপ করেছেন এবং বলতে হবে যে তিনি যে দোতলার যে বেলকনি রয়েছে সেই বেলকনি থেকে তিনি মাইকে কিন্তু সবার উদ্দেশ্যে কথা বলেন এবং একই সাথে আশা ব্যক্ত করেছেন যে তিনি কিছুদিন পরপরই তার কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক কাজগুলো করার জন্য আসতে চান। যদিও এই সড়ক ব্যবস্থাপনায় যাতে নেতাকর্মীরা যানজটের সৃষ্টি না করেন সেই জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং তিনি বলেছেন যাতে এখানে উপচে পড়া ভিড়ের সৃষ্টি না হয় এবং জনদুর্ভোগের যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার কথা তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন এবং আমি ছাত্রদল সভাপতি রাকিব সাহেবের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি যারা কমিটির সদস্য ছিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কাজ করেছেন, তাদের সাথে তিনি কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন যে তার সবাই যাতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে সেই নির্দেশনা তিনি দিয়েছেন। একই সাথে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদলের যে কমিটিগুলো রয়েছে এবং ছাত্রদলের যারা সদস্যরা রয়েছেন তারা যাতে নতুনভাবে নতুন উদ্দীপনায় সুসংগঠিত হতে পারে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে যাতে একত্রিতভাবে থাকতে পারে, কাজ করতে পারে দেশের জন্য, সেই নির্দেশনা তিনি প্রদান করেছেন এবং সবশেষ বিদায় নেওয়ার আগে কিন্তু নেতাকর্মীদের সাথে তিনি হাত মিলিয়ে গিয়েছেন। ফিলিং স্টেশনগুলোতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। দেশের পাম্পগুলোতে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মকর্তাদের। এছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হচ্ছে। এদিকে রাজধানীতে সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। অব্যবস্থাপনার অভিযোগ গ্রাহকদের, আর পাম্প সংশ্লিষ্টদের দাবি অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা ভিড় করছেন পাম্পে, আর এতেই বাড়ছে চাপ ও ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসায় পাম্প কর্মীদের সঙ্গে এ বাকবিতণ্ডা। 8টা বাজে ভাই 20 লিটার তেল নিলে এখন 10:30 বাজে, এর মধ্যে শেষ হয়ে গেছে 20 লিটার তেল। রাজধানীতে প্রায় প্রতিটি পাম্পেই এমন দীর্ঘ লাইন। প্রায় 1 ঘন্টার পর্যবেক্ষণে দেখা যায় পরিবারের এই পাম্পে অনেকেই গাড়ি ও মোটরসাইকেলে নিচ্ছেন অতিরিক্ত জ্বালানি, যদিও প্রয়োজনের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। আমার এটাতে ভাই প্রচুর তেল খায়। আমার তেল হয়, এটাতে আপনার ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে যে কারণে তেল প্রচুর খায়। আমার টোটাল 1500 টাকার তেল 1600 টাকার তেল ভরে, তার মানে আগে কিছু ছিল আর এখন নেওয়াতে ফুল হয়েছে। আমরা সপ্তাহে একবারই তেল ভরি। এটা যদি আমার বৃহস্পতিবার বা বুধবারও শেষ হয়ে যায় তখন আমি তেল ভরি না, আমি প্রতি শনিবারেই তেল ভরি। সরকারিভাবে রেশনিং নেই, পাম্পগুলোতে নিজেরাই তেল দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। লাইনে দাঁড়ানো সবাই যেন তেল পান সেজন্যই এ সিদ্ধান্ত। 20 লিটার তেল আনে বা 40 লিটার 50 লিটার তেল আনে, মিনিমাম 30 থেকে 35 লিটার তেল প্রত্যেকটা গাড়িতেই আছে। 2-1টা গাড়ি হয়তো হাতে গোনা না থাকতে পারে, তারপরও আসে। ম্যাক্সিমাম কাস্টমারই এই গাড়িতে 20 লিটার
তেল আপনি যা দেখেন যে ট্যাঙ্কি ফুল বললাম, তাদের অল্প একটু খালি হয়েছে, তারা এটাই নিতে আসে পারছে। কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে দাঁড়িয়েছেন আরেক পাম্পের লাইনে। তেল তো পাওয়া যাচ্ছে না, আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, এটাতে নিলাম। পূর্বাচল গেছে, ওখানে বন্ধ। ওরা একটা ট্রিপ নিয়ে এখানে আসছে, এখানে সিরিয়াল দেখি দিতে আছে, তেল দিতে আছে, যে কারণে এখানে আসছি। দুপুরের পর ডিপো থেকে তেলবাহী গাড়ি পৌঁছালে শুরু হয় সরবরাহ। তবে কিছু পাম্পে তেল মজুদ রাখার অভিযোগও আছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পাম্পে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেক পাম্পের তদারকিতে থাকবেন একজন কর্মকর্তা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের পাম্পে এ কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি। জেলা উপজেলায় কাজ করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চালক ও পাম্প সংশ্লিষ্ট সবাই। অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ও চোরাচালান প্রতিরোধে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তেলের দাম যেন না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। বিএনপির সংসদীয় দলের সভা শেষে এই কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। 2 লাখ মেট্রিক টন এরই মধ্যে বন্দরে পৌঁছেছে। নতুন করে আরও 2 লাখ মেট্রিক টন লোড হচ্ছে। বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে চিফ হুইপ আরও বলেন, যুদ্ধের কারণে গোটা বিশ্বে জ্বালানি খাতে অস্থিরতা চলছে, কিন্তু বাংলাদেশে তেলের দাম বাড়ানো হয়নি। প্রতি মাসে 200 কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ চলছে। সরবরাহের ঘাটতি নেই, তাই আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়। চিফ হুইপ জানান, এবার ঈদযাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নুরুল ইসলাম মনি বলেন, স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সভায় শোক প্রকাশ করেছে সরকার দলীয় সংসদ সদস্যরা। জানান, আগামীকাল আবার বৈঠকে বসবে বিএনপি দলীয় সংসদীয় কমিটি। 1 মাস পূর্ণ হলো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও থামেনি হামলা পাল্টা হামলা। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 12 সেনা। ক্ষতিগ্রস্ত কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। যৌথ অভিযানের টার্গেট হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ইস্পাত কারখানা ও পানি গবেষণা কেন্দ্র। উত্তপ্ত লেবাননও। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 24 ঘন্টায় 82 দফায় অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। ধ্বংস করেছে 2টি মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। মূল টার্গেট তেল আবিব ও পূর্বাঞ্চল। আঘাত এনেছে ক্লাস্টার মিসাইলও। রাজধানীর জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1 জন, আহত আরও 4 জন। ক্ষতিগ্রস্ত একাধিক আবাসিক ভবন, দোকানপাট, রাস্তাঘাট। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা। এদের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এই নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে, নিহত 13 সেনা। ইরানের ছোড়া মিসাইলে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবিতে আহত হয়েছে 5 ভারতীয়। বাহরাইনে দফায় দফায় বাজতে শোনা যায় সতর্কতা সাইরেন। মিসাইলের আঘাতে আগুন ধরে যায় 2টি স্থাপনায়। ইরানি অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 2টি পরমাণু স্থাপনা ও একাধিক ইস্পাত কারখানার পর বড় ধরনের হামলার শিকার তেহরানের খন্দাব পানি গবেষণা কেন্দ্র। জানজানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 7 জন। শনিবার ভোরে হামলা হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে। কারাজ, ইস্পাহান, সিরাজ ও কেরমানশাহ অঞ্চলেও